যেতে দেব না, পিতা যেতে দেব না, ভ্রমণ করে যাবে না, বন্ধ করা যাবে না, তা হবে না, তা হবে না, আরো দেব রক্ত, দেশে যাবে অন্যায়, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমার সোনার বাংলায় বৈষম্যে ঠাঁই নাই, এটা যেতে দেব না, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, আমার সোনার বাংলায় বৈষম্যে ঠাঁই নাই, পাবে না, তা হবে না, তা হবে না, বেতন দেবে সরকার, দালালে কি দরকার, বেতন দেবে সরকার, দালালের কি দরকার, তুমি কে আমি কে, শোষিত শোষিত, আমার সোনার বাংলায় বৈষম্যে ঠাঁই নাই, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আমার ভাইয়ের রক্ত বেতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত, অ্যাকশন টু অ্যাকশন, ঠিকাদারের বিরুদ্ধে 1 2 3 4, সব সালারা বাটপার, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় আমার সোনার বাংলায়, আবু সাইদের বাংলায় কেউ খাবে কেউ পাবে না, তা হবে না, তা হবে না, কেউ খাবে কেউ পাবে না, আমার সোনার বাংলায় বেতন দেবে সরকার, দালালের কি দরকার, বেতন দেবে সরকার, দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা, তুমি কে আমি কে, শোষিত শোষিত, বেতন দেবে সরকার, দালালের কি দরকার, আমার সোনার বাংলায় বৈষম্যে ঠাঁই নাই, আজকের কর্মসূচি লাগাতার কর্মসূচি, অ্যাকশন টু অ্যাকশন, ঠিকাদারের বিরুদ্ধে রফিক ভাইয়ের অ্যাকশন, আউটসোর্সিং এর অ্যাকশন, আনিস ভাইয়ের অ্যাকশন, শ্রমিক নেতার অ্যাকশন, দুনিয়ার মজদুর কালে বলে এক হও লড়াই করো, দুনিয়ার মজদুর আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আমার সোনার বাংলায় বৈষম্যে ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যে ঠাঁই নাই, দুনিয়ার মজদুর। আচ্ছা, আমাদের আন্দোলন কি চলবে? কতদিন পর্যন্ত চলবে? যদি ঈদের আগ পর্যন্ত দাবি না মানা হয় আপনারা কি আন্দোলন চালাবেন? কোনো ভয় নাই, কোনো ভয় নাই।
হ্যালো, আচ্ছা সম্মানিত সহকর্মী বিন্দু, আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আপনারা রাজপথে থাকবেন? যদি ঈদের দিন পর্যন্ত থাকতে হয় থাকবেন? কে কে থাকবে দেখি? স্লোগান হবে, শেষ পর্যন্ত হবে, সারা রাত চলবে, আগামীকাল চলবে, একটানা স্লোগান চলবে। দুনিয়ার মজদুর, আসলে শ্রমিকরা কাউকে দেখে কি ভয় পায়? কারো চোখ রাঙানি দেখে ভয় পায়? লাঠির বাড়িতে কি ভয় পায়? কি কথা বলবেন? আমাদের আন্দোলন পরিচালনা কমিটির যারা আছেন তাদের জন্য সামনে আসার জন্য অনুরোধ করছি। আনিস ভাই, আমাদের ফারুক ভাই, মঞ্জু ভাই, আলিফ ভাই, মজিবুর ভাই, আমাদের এসটি নূর ভাই, সোহাগ ভাই, ইরাজাত ভাই, সোহেল ভাই, একটু সামনে আসেন, একটু সামনে আসেন। নাসির ভাই, আমাদের ওয়াসার নাইম ভাই, শামীম ভাই, একটু সামনে আসেন, একটু সামনে আসেন, আপনারা একটু সামনে দাঁড়ান। মজুর ভাই একটু সামনে আসেন। কেন্দ্রীয় কমিটির ছাড়া সবাই একটু সামনে আসেন। ফারুক ভাই ডাকছি, মঞ্জু ভাই আসছে। আমাদের শাহাদাত ভাই থাকলে আসবেন। ইকবাল ভাই সামনে আসেন। ভাই বাকি যারা আছেন একটু বসে পড়েন। দুনিয়ার মজদুর ভাই পিছনে আপনারা বলেন না, কারণ কি? সবাই যদি বলেন, একটু বলেন, একটু বলেন। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, এক হও লড়াই করো। দুনিয়ার মজদুর, ঠিকাদার না সরকার, ঠিকাদার না সরকার, ঠিকাদার না সরকার, ঠিকাদার না সরকার, বেতন দিবে সরকার। ঠিকাদারের কি দরকার? বেতন দিবে সরকার। দালালের কি দরকার? একটাই দাবি, ঠিকাদার মুক্ত চাকরি। একটাই দাবি, অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। এদিকে লাগে নাই, এদিকে লাগেছে, আরে লেগেছে রে লেগেছে, জেগেছে জেগেছে, আউটসোর্সিং জেগেছে, দেখেছে, দেশবাসী দেখেছে। অ্যাকশন টু অ্যাকশন, আউটসোর্সিং এর অ্যাকশন, লেবারের অ্যাকশন, প্রকল্পের অ্যাকশন, কর্মচারীর অ্যাকশন, কর্মকর্তার অ্যাকশন। দুনিয়ার কর্মচারী, দুনিয়ার কর্মচারী, এক হও লড়াই করো। আমার সোনার বাংলায় ঠিকাদারের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় ঠিকাদারের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় ঠিকাদারের ঠাঁই নাই। দুনিয়ার মজদুর,
অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না সেই ঈদের দরকার নাই যেই ঈদে বোনাস নাই সেই ঈদের দরকার নাই যে শ্রমিকের ছুটি নাই সেই চাকরির দরকার নাই দুনিয়ার মজদুর এক হও লড়াই করো দুনিয়ার মজদুর দুনিয়ার কর্মচারী আউটসোর্সিং কর্মচারী ডে লেবার কর্মচারী প্রকল্পের কর্মচারী সারা বাংলার কর্মচারী আমার জেগেছে রে জেগেছে আউটসোর্সিং জেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন একটাই দাবি স্থায়ী চাকরি একটাই দাবি ঠিকাদার মুক্ত চাকরি মুক্তের বাংলায় ঠিকাদারের ঠাই নাই আবু সাইদের বাংলায় ঠিকাদারের ঠাই নাই দুনিয়ার কর্মচারী এক হয় লড়াই করো জেগেছে রে জেগেছে আউটসোর্সিং জেগেছে এই লড়াইয়ে জিতবে কারা আউটসোর্সিং এর সৈনিকেরা আবার অ্যাকশন টু অ্যাকশন কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না দুনিয়ার মজদুর এক হয় লড়াই করো দুনিয়ার মজদুর একটাই দাবি স্থায়ী চাকরি একটাই দাবি স্থায়ী চাকরি সকল সহযোগিতা ভাইদেরকে ধন্যবাদ যদি না বলে একটু তালি দিক সেটাই বলি দেন সবাই একটু তালি দিক না বলে তালি দিতে বক্তব্য দেবেন প্রিয় সহকর্মী বিন্দু আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যদি আপনাদের কথা বলতে মুখ লেগে যায় যদি সমস্যা হয় হাতের তালি দিয়ে অন্যজনকে উৎসাহ দেবেন আমরা লড়াই করবো দাবি আদায় করবো শোনেন বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনি যদি কথা না বলতে চান অন্তত হাতের তালি দিয়ে হলেও উৎসাহ দেবেন সবাই হাতের তালি দেবেন আর আপনি রেডি আমি পরে দেখতেছি কারণ দেখে দেখে স্লোগান হয় না হ্যালো হ্যালো আমাদের আজকের এই পঞ্চম দিনের অবরোধনে এ পর্যায়ে চলমান আন্দোলনে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের ঢাকা ওয়াসার প্রতিনিধি সহযোদ্ধা জনাব জান্নাতুল নাইম সহযোদ্ধা জনাব জান্নাতুল নাইম আসসালামু আলাইকুম আজকে আমাদের অনশনের পঞ্চম দিন আসলে আমরা সারাদিন ক্লান্ত থেকে এই যে স্লোগান দিচ্ছি সরকার কি আমাদের কথা শুনছে না আমরাও তো চাই যে আমরা পরিবার নিয়ে রোজা থাকবো আমরাও তো চাই যে আমরা সেহরি খাবো পরিবার নিয়ে আজকে আমরা রাস্তায় কেন আজকে আমরা রাস্তায় থাকবো সরকার আমাদেরকে বারবার আশ্বস্ত
করে কিন্তু বারবার আশ্বস্ত করেছে। আজকে আমরা রাস্তায় রয়েছি, তার আজকে এসি রুমে রয়েছে। 24-এর গণ আন্দোলন হয়েছিল এদেশে বৈষম্য দূর করার জন্য, কিন্তু এই বৈষম্য এখনো চলমান। ফ্যাসিস্ট সরকার চলে গিয়েছে, তাদের আইন কানুন এখনো বলবৎ। তাই আমরা সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশের 8 লক্ষ শ্রমিক আছে তৃতীয় চতুর্থ শ্রেণী, যাদের ঘাড়ে ভর করে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, আপনারা বাধ্য করবেন না আমরা যেন কর্মবিরতিতে যাই। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আমাদের ঘাড়ের উপর ভর করে দাঁড়িয়ে আছে এই ঢাকা সিটি সহ সমগ্র বাংলাদেশ। তাই আমরা বলতে চাই যে আমাদের যৌক্তিক দাবিগুলো আপনারা দ্রুত মেনে নেন। আমরা পরিবারের সাথে ইফতার করতে চাই, আমরা পরিবারের সাথে সেহরি করতে চাই। আমরা 5 দিন যাবত আজকে রাস্তায়, আপনাদের সরকারের কি সময় হয় না যে আমাদের সাথে এসে কথা বলার জন্য? আমাদের রক্তের উপরে কিন্তু আপনাদের সরকার দাঁড়িয়ে আছে, এটা ভুলে যাবেন না। আমরা কিন্তু ছাত্র জনতার আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থেকেছিলাম। আমার ঢাকা ওয়াসার অনেক ভাই আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, পেপার পত্রিকায় বারবার আসছে। আমরা আপনাদেরকে বারবার অনুরোধ করি, কিন্তু আপনারা আমাদের কথায় কর্ণপাত করেন না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা যেহেতু রাস্তায় নেমে গিয়েছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। আমরা এই অনশন চালিয়ে যাব। আমাদের শেষ বিন্দু রক্ত থাকা, আমাদের জীবন থাকা অবস্থায় আমাদের আন্দোলন চলবে, চলবে, চলবে। আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করব না। সারাদিন অনেক কথাই বলেছি, রোজা ছিলাম, অনশনে আমাদের অনেক ভাই অসুস্থ হয়ে পড়েছে, অনেকে হাসপাতালে রয়েছে, আমাদের দিন দিন হাসপাতালে চলে যাচ্ছে। আমরা আন্দোলন আরো বেগবান করব। আপনারা যদি ভাবেন যে না এই সব ছেলেপেলেরা 2 দিন পরে আন্দোলন থেকে চলে যাবে, এটা বোকার স্বর্গে বাস করছেন আপনারা। আমাদের আন্দোলন যত দিন যাবে তত বেগবান হবে। আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি। আবারও সবাইকে একত্র থাকার জন্য এবং রাজপথে সর্বোচ্চ ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছি। আল্লাহ হাফেজ। আমি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ঢাকা ওয়াসার থেকে আমিনুল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমিনুল ভাই একটু আসেন প্লিজ। আমিনুল ভাই একটু আসেন। আমাকে ধরেন, আমাকে ধরবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্দোলন সংগ্রাম, এরই মধ্যে বাংলাদেশ আবু সাহিদ থেকে শুরু করে আমরা যারা আউটসোর্সিং এ নিয়োজিত আছি, উপস্থিত আছেন সারা বাংলাদেশ থেকে আগত সকল পর্যায়ে আউটসোর্সিং নিপীড়িত নির্যাতিত মানুষজন উপস্থিত আছেন। আপনার আমার প্রাণের মানুষজন যারা সর্বস্ব হারিয়ে আজ রাজপথে অবস্থান করছেন। সম্মানিত ভাইরা, একজন আউটসোর্সিং কর্মচারী মাত্র 18,000 টাকা বেতন পায়, যে বেতন দিয়ে তিনি তার পরিবার তথা তার নিজে চলাটাই দুঃখজনক হয়ে যায়। একটা 18,000 দৈনিক 600 টাকা হাজিরায় একটা কর্মচারী কিভাবে কাজ করে? যে হারে মানের ঊর্ধ্বগতি, যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, একটি কাঁচা কলা কিনতে গেলে সেখানে 20 টাকায় একটি কাঁচা কলা কিনতে হয়, সেখানে একটি আউটসোর্সিং কর্মচারী মাত্র 18,000 টাকায় তার নিজের জীবন যাপন করে, না পাচ্ছে বেতন ঠিক মতো, না পাচ্ছে পরিবারকে দিতে, না পারে সন্তানকে একটি ভালো একটা স্কুলে লেখাপড়া করতে।
সম্মানিত নিপীড়িত নির্যাতিত মানুষদের আজকে আপনাদের মাঝে উপস্থিত। আমরা গেলে 27 তারিখের আগে সরকার গঠনের পর যখন ফ্যাসিবাদ চলে যায়, তারপর আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ঢাকা শহর পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কর্মকর্ত আমরা তাদের সাথে দেখা করি। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সহ সকল পর্যায়ের উপদেষ্টাগণ ওই দিন উপস্থিত ছিলেন এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন 15 দিনের ভিতরে আমাদের কার্যক্রম তারা সম্পন্ন করবেন। কিন্তু আজ প্রায় 6 মাস অতিক্রম হয়ে যাওয়া সত্ত্বেও আজকে এখানে 7 দিন পর্যন্ত আমাদের অনশন কর্মসূচি চলতেছে। রোজার বিধান না খেয়ে না পরে বৃষ্টি এবং রাতের পোকামাকড়ের ভিতরে শুয়ে আছে আউটসোর্সিং কর্মচারী বৃন্দ। তারপরে সরকারের পক্ষ থেকে কোনো কর্ণপাত নেই। যেখানে বলা হয়েছে বৈষম্য, সেখানে কেন 1 লক্ষ লোকের কাছে বৈষম্য চলবে? যেখানে বৈষম্যতা দূরীকরণের জন্য আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা ফ্যাসিবাদ দূর করেছি, সেখানে আমাদের সেই বৈষম্য এখনো রয়ে গেছে। তো আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মিনতি করব, জোর অনুরোধ করব, লাস্ট পর্যায়ে যে আমরা চলে এসেছি, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদেরকে শান্তি শৃঙ্খলা ভাবে আমরা যেভাবে আগাচ্ছি তেমনি আপনারা আমাদের পাশে আছেন, থাকবেন এবং একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই 8,000 লোককে কিভাবে স্থায়ী করা যায় তার একটি সুদৃষ্ট নির্দেশনা আমাদেরকে দিবেন। এখন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি। এই পর্যায়ে আপনাদেরকে বলবো, আন্দোলন সংগ্রামে যে সময় ডাক দেওয়া হবে ঢাকা আপনাদের পাশে আছে, থাকবে এবং সারা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী আছে এবং থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ঢাকা ওয়াসার প্রতিনিধিদেরকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আন্দোলন পরিচালনা কমিটির অন্যতম সদস্য প্রতিনিধি জনাব এসকে নূর ভাইকে। আসসালামু আলাইকুম। আমি জানি আপনারা অনেক ধৈর্য সহকারে আজকে 4-5 দিন এই আমরণ অনশনে অবস্থান করছেন প্রেস ক্লাবের সামনে, কিন্তু আমরা দুঃখের সাথে জানাচ্ছি সরকার এই পর্যন্ত আমাদের উপরে কোন ধরনের নজর এবং সহানুভূতিশীল প্রকাশ করেনি। এটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি সরকারের প্রতি। আমি সরকারকে অনুরোধ করব, কালকে যে ক্যাবিনেট মিটিং আছে, আমাদের যে ফাইল উঠানোর কথা আমরা শুনে আসতেছি দীর্ঘদিন, সেই ফাইল যদি ওই ক্যাবিনেট মিটিং এ না কোন ধরনের আশ্বাস না পাই, মঙ্গলবারের পর থেকে আমরা এর চেয়ে আরো ভয়ানক কঠিন আন্দোলনে যাব। এটা পরিষ্কার। আমরা একটা নীতিতে বিশ্বাস করি, আমরা আর ঘরে ফিরে যাব না। আমরা সরকারের কোন যুক্তি শুনবো না, আমরা শুধু সরকারের পক্ষ থেকে মুক্তি চাই, আর কিছু হবে না, আর কোন যুক্তি আমরা মানব না। সরকারের পক্ষ থেকে আমরা শুধু মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। এছাড়া আমাদের আর কোনো পথ নেই। আমরা ফিরে যাওয়ার পথ বন্ধ। আমাদের সামনে হচ্ছে মুক্তি, আর পিছনে হচ্ছে আমাদের পুলিশ আর প্রশাসন। আমাদের আর পিছনে ফিরে যাওয়া যদি যাই আমরা, আমাদেরকে হয়তো আর এই দেশে টিকে থাকতে দিবে না সরকারের কিছু অসাধু বাহিনী। তাই আমি অনুরোধ করব, অতি শীঘ্রই কালকের পরে আমাদের যেন বিবেচনা এনে আমাদের এই ঠিকাদার পাতা বাতিল করে স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে যারা কর্মরত আছেন তাদেরকে বয়স শিথিল করে আত্মীয়করণ করার জন্য, এবং আমরা যে 5টি দফা দিয়েছি এবং শ্রম মন্ত্রণালয় যে সুপারিশ দিছে
সেই অর্থ উপদেষ্টাকে বলবো, আপনার কাছে বিনম্র অনুরোধ করছি, আপনি তো এই দেশেরই সন্তান, আপনি নিশ্চয় আমাদের এই অবস্থা দেখতেছেন টিভিতে বসে, বাসায় বসে, আপনি আর ধৈর্য নেবেন না, আমাদের সরকারকে বেকায়দায় ফেলবেন না। সুতরাং আপনাদের কাছে আমরা অনুরোধ করব, কালকে যেন আমাদের সমস্যার সমাধান হয়। যদি না হয় আমরা এই রাস্তা, এই রাজপথ, এই প্রেস ক্লাব ফিরে যাব না, বাসায় যাব না, বরঞ্চ আমাদের আরো আন্দোলন অনেক শক্তিশালী হবে, আমাদের আরো বেগমান হবে। আমরা সে কামনা যেন না যাই, সরকার যেন আমাদের প্রতি সহানুভূতিশীল করে। আর মিডিয়া ভাইদেরকে বলবো, আপনারা চুপ থাকবেন না, আপনারা এই বাংলাদেশের তৃতীয় চোখ, সুতরাং এই দেশ ধ্বংস হয়ে যাবে। সুতরাং আজকে যদি এখানে কোনো কিছু হয়, আমাদের ভাই বোনদের কোনো নির্যাতিত হয়, কোনো শারীরিক ফিজিক্যালি সমস্যা হয়, সম্পূর্ণ দায়ভার আমি মনে করি সরকারকে নিতে হবে। আমরা এক বিন্দু ছাড় দিব না সরকারকে, দায়ভার বহন করতে হবে সরকারকে। আমরা ফিরে যাওয়ার জন্য আসিনি, আমরা সফলতা নিয়ে ফিরব। ধন্যবাদ, সবাই সবার অবস্থানে থাকবেন ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব এসকেদুর ভাইকে। এই পর্যায়ে সবাই বক্তব্যের মধ্যে বলে যাবেন, এদেশে প্রয়োজনে হলে কর্মচারী থাকবে, তাহলে হলে ঠিকাদার থাকবে। যে দেশে কর্মচারী আছে সে দেশে ঠিকাদার থাকতে পারে না। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিপিডিসির প্রতিনিধি জনাব ফারুক ভাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আমার সহকর্মী ভাইয়েরা এবং বোনেরা, সারা বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত, আউটসোর্সিংয়ের যত ভাই এবং বোনেরা আছেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা দুর্বল হবেন না। ইতিমধ্যে আমাদের 37টা ডিভিশনের যতগুলো ঠিকাদার আছে, প্রত্যেক ঠিকাদার চক্রান্ত করতেছে। তারা কালকে মিটিং ডেকেছে প্রত্যেক স্ব প্রতিষ্ঠানে। আমাদের কোনো লোক কালকে মিটিং অ্যাটেন্ড করবে না, সমস্ত লোক এখানে চলে আসবে, দেশ খেলাবে। ঠিকাদারদের ভিতরে লালা খেয়ে গেছে। আমাদের বিদ্যুৎ সেক্টরের সবচেয়ে বড় ঠিকাদার যে ইউএফএল, আমি তার নাম বলেছি, সেটাতে এখন ঠিকাদারদের ভিতরে পুরা তুমুল চলতেছে। আমরা এই রাজপথ যদি ছেড়ে দেই তাহলে কারো চাকরি থাকবে না। চাকরি আমাদের নেই মনে করে এই রাজপথে থাকতে হবে। আমরা আমাদের দাবি বাস্তবায়ন না করে এখান থেকে ঘরে ফিরে যাব না, আমাদের লাশ যাবে, আমাদের লাশ এখান থেকে যাবে, কিন্তু আমাদেরকে নিতে পারবে না। আর আপনাদের কাছে অনুরোধ রইল, আমরা এখানে যেই কাজে আসছি, যেই উদ্দেশ্যে নিয়ে আসছি, সেই উদ্দেশ্যটা যেভাবে সফল করা যায় আমরা সবাই সেই লক্ষ্যে কাজ করব। ঠিক আছে? আমাদের মনোবল ভাঙা যাবে না, মনোবল শক্ত আছে, শক্ত থাকবো। আমাদের দাবি বাস্তবায়ন করে এখান থেকে আমরা যাব, তার আগে আমরা এখান থেকে যাব না। কি বলেন? আপনাদেরকে আমার সাথে সহমত আসেন? আমার ডিপিডিসির একটা লোক এখান থেকে যাবে না। যদি আপনারা সহমত থাকেন আলহামদুলিল্লাহ, আমি আছি, আমি রাজপথে আছি, আমি রাজপথে সৈনিক, আমি রাজপথে মৃত্যুবরণ করবো, কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পানি উন্নয়ন বোর্ডের জনাব উজ্জ্বল ভাইকে। সাইফুল ইসলাম উজ্জ্বল। উজ্জ্বল ভাই এখানে আসুন, এখানে আসুন, সামনে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে আমরা 27 ফেব্রুয়ারি থেকে আজকে 2 মার্চ, আজকে আমরা এখানে চতুর্থ দিনের মতো, পঞ্চম দিনের মতো এখানে আমরণ অনশনের
আজকে দ্বিতীয় রমজানের দ্বিতীয় দিন অতিবাহিত করলাম। আমরা আসলে অনেক দুঃখ ভরা মন দিয়ে বলতে হয়, এদেশের সরকার এখনো কি সেই মানবিক চোখ দিয়ে আমাদের এই সমস্যার সমাধান করার জন্য কোনো উদ্যোগ নিতে পারে না। আমরা এখানে বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি দপ্তর অধিদপ্তর প্রতিষ্ঠানে কর্মরত, আউটসোর্সিং মজুরি ভিত্তিক এবং প্রকল্পে যারা কর্মরত আছেন, সকলে আমরা এখানে আমরণ অনশন করে যাচ্ছি। আমাদের যে দাবি, আমাদের এই দাবি নতুন করে সাজানো কোনো দাবি নয়। আমাদের দাবি হচ্ছে 2018 আউটসোর্সিং নীতিমালায় অধ্যায় 3-এর 8 নম্বর ধারাতে যেটা বলা হয়েছে, সেই ধারাটুকু আমরা চাই বাস্তবায়িত হোক। ফলে আমরা সরকারকে বারবার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জানিয়ে আসতেছি, যতক্ষণ পর্যন্ত এই দেশ থেকে জনবল ব্যবসায়ী এই ঠিকাদার প্রথাকে বিলুপ্ত না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না। আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই যে এই রাজপথে আজ আমরা শুয়ে না খেয়ে আমরণ অনশন করে যাচ্ছি। এই রাজপথে 22 ফেব্রুয়ারি লেগেছিল আমার ভাইয়ের রক্ত, লেগেছিল আমার বোনের রক্ত। ফলে আমার ভাই ও বোনের রক্ত কখনো বৃথা যেতে দিব না। আমরা এই জায়গায় পেট্রো বাংলার অধিভুক্ত বাফেক্সের শাকিল ভাইয়ের রক্ত লেগে আছে, লেগে আছে নাম না জানা অনেক বোনদের রক্ত, লেগে আছে অনেক ভাইদের রক্ত। তাদের উপরে এদেশের প্রশাসন নির্মম ভাবে অবিচার অত্যাচার করেছে। এর সুস্থ বিচারও আমরা চাই। আমরা আবারও সরকারকে জোরালোভাবে জানিয়ে দিতে চাই, খুব দ্রুত সময়ের মধ্যে যদি আমাদের এই সমস্যাগুলো সমাধান না করেন, আমাদের এই আমরণ অনশন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। হয়তো তখন আপনি সেই বিষয়টাকে হ্যান্ডেল করা অনেক কঠিন হয়ে যেতে পারে। বলে আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যত দ্রুত সময়ের মধ্যে হোক আমাদের এই সমস্যা সমাধান করবেন। সেই আগস্টের 17 তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদেরকে বারবার আশ্বাসের বাণী শুনিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো দৃশ্যমান ফলাফল আমাদের হাতে তুলে দিচ্ছেন না। বলে আমরা আর আপনাদের আশ্বাসে বিশ্বাসী নয়। আমরা দ্রুত সময়ের মধ্যে আপনাদের যে আশ্বাস দিচ্ছেন, আপনারা যে আশ্বাস বারবার দিচ্ছেন, সেই আশ্বাস দৃশ্যমান করুন, সেটা আমরা চাই। আমরা প্রয়োজনে এই জায়গায় আমার মতো উজ্জ্বল, আমার অনেকে শাকিলের মতো অনেক শাকিল এই জায়গায় রক্ত যেমন করে বিলিয়ে দিছে, প্রাণও বিলিয়ে দিতে পারি, তবুও এই দেশ থেকে ঠিকাদার প্রথাকে বিলুপ্ত করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে এই আমরণ অনশনে আমাদের অনেক বোন, অনেক ভাই গুরুতর আহত হয়েছেন। কিছুক্ষণ আগে কোভিড-19 যারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করেছিলেন, সেই একজন কর্মচারী কোভিড-19 যুদ্ধ লাকি আপা একটু আগে এই জায়গায় গুরুতর ভাবে অজ্ঞান হয়ে নাক মুখ দিয়ে ফেনা এসেছে, আমরা মেডিকেলে পাঠিয়েছি। যদি এই ধরনের এইরকম লাকি থেকে শুরু করে আরো কোনো শাকিলের কোন ধরনের চূড়ান্ত ক্ষয়ক্ষতি হয়ে এই সরকার, এই দেশের সরকার এই দায় নিতে হবে। আমরা বারবার স্মরণ করিয়ে দিচ্ছি, আমরা এই দেশে বহিরাগত কেউ নয়, আমরা এই দেশে ভাসমান ভাবে দেশে আসি নাই, আমরা এই দেশের নাগরিক। এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এদেশের সরকারি অবকাঠামোগুলোতে আমাদের ভূমিকা অপরিসীম। আমরা যদি আমাদের একটি গাড়ি চালক ভাই থেকে শুরু করে যারা অফিসে অ্যাটেন্ডেন্ট হিসেবে আছে, এমনকি বিভিন্ন কারিগরি সেক্টরগুলোতে যারা কাজ করে, আজকে 23 ফেব্রুয়ারি থেকে আমাদের কর্মবিরতির কারণে এদেশের যত ধরনের সরকারি সেবার ঘাটতি তৈরি হচ্ছে, এই দায় আমরা নিব না। কারণ আমাদের সাথে এক ধরনের খেলা, এক ধরনের ছেলে খেলা হচ্ছে। বারবার আশ্বাস দিয়ে আপনারা সেই আশ্বাসকে ভঙ্গ করতেছেন। ফলে আমরা আর কোনো আশ্বাসে বিশ্বাস নয়, আমরা আর কোনো আপনাদের কোনো আশ্বাসে বিশ্বাস করতে চাই না। কিন্তু অত্যন্ত দুঃখ ভরা মনে বলতে হয়, আপনারা এত
এতদিন পর্যন্ত আমরা এই জায়গায় অবস্থান করছি, এদেশের কোন সচিব থেকে শুরু করে এদেশের কোন প্রশাসনের উচ্চতর কর্মকর্তা থেকে শুরু করে রাষ্ট্রীয় কোন উপদেষ্টা এখন পর্যন্ত এই জায়গায় এসে আমাদের কেন খোঁজ নিলেন না, তারও জবাব দিতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। আমরা মনে করি হয়তো আপনারা আমাদেরকে কোনো গুরুত্ব দিচ্ছেন না, না হয় আপনারা মনে করতেছেন এই আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে যারা আছেন আমাদের গুরুত্ব আপনাদের কাছে খুব বেশি নাই। কিন্তু আমরা মনে করি আমাদেরকে ছাড়াও এই দেশ অচল, কারণ আমরা এই দেশের প্রত্যেকটা সরকারি বেসরকারি দপ্তর অধিদপ্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি বলে আমি শেষবারের মতো আবারও বলে দিতে চাই, আগামী মঙ্গলবার অর্থাৎ আগামী কালকে ক্যাবিনেট বৈঠকে আমাদের এজেন্ডা নিয়ে যদি আলোচনা না করা হয় এবং আমাদেরকে নিয়ে যদি আমাদের এই পূর্ণাঙ্গ সুরাহা না আসে, তাহলে হয়তো আমরা আরো কঠোর থেকে কঠোর পরিস্থিতি, কঠোর থেকে কঠোর কঠোরভাবে এখানে অবস্থান করতে পারি। আমার আর কিছু বলার নেই। এখানে ধারাবাহিকভাবে আমাদের যারা প্রতিনিধি আছেন সকলের চাওয়া এবং সকলের মনের বেদনাদায়ক বক্তব্য এখানে রাখবেন এবং সরকারকে জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে। আমাদের 1 মিনিট আছে, দ্রুত দিয়ে দেন। এবার কে বক্তব্য একদম দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। দুনিয়ার মজদুর আজাদি না গোলামি, আজাদি না গোলামি, আজাদি না গোলামি, দাসত্ব না মুক্তি, দাসত্ব না মুক্তি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের আন্দোলন সংগ্রাম পরিষদের অন্যতম প্রতিনিধি জনাব রফিকুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। আমি জানি যে আসলে আমরা কেউই ভালো নেই, অতএব জিজ্ঞেস করছি না যে আসলে আমরা কেমন আছি। লড়াই সংগ্রাম আমরা শুরু করেছি 2020 সাল থেকে। আমাদের লক্ষ্য হচ্ছে এই আউটসোর্সিং নামক দাস প্রথা, গোলামী প্রথা, এই গোলামী প্রথা থেকে মুক্ত হয়ে আমরা স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে সম্মানের সহিত আমরা কাজ করতে চাই এবং দেশের উন্নতিতে অবদান রাখতে চাই। এই দাবি আদায়ের জন্য 2020 সাল থেকে আমাদের আন্দোলন সংগ্রাম রাজপথে পরিচালিত হচ্ছে বারবার। তৎকালীন ফ্যাসিস্ট সরকার আমাদের আন্দোলন সংগ্রামকে দমনের জন্য বিভিন্নভাবে আমাদের উপর স্টিম রোলার চালিয়েছিল। আমরা তখন এই বিষয়গুলোকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছিলাম, যেহেতু ফ্যাসিস্ট সরকার তাদের আচরণ এমনই হবে, এটা আমরা মেনে নিয়েছিলাম যে এটা একটা ন্যাচারাল ব্যাপার। কিন্তু দুঃখ লাগে 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যখন একটি নতুন দেশ পেলাম, আমরা সবাই আশায় বুক বাঁধতে শুরু করলাম যে এবার বুঝি বাংলাদেশ থেকে বৈষম্য দূর হবে, এবার বুঝি আউটসোর্সিং নামক যে দাসত্ব প্রথা, এই দাসত্ব প্রথা থেকে, গোলামী প্রথা থেকে আমরা মুক্তি পাবো। আমরা 17 আগস্ট, 19 অক্টোবর, সর্বশেষ 22 ফেব্রুয়ারি আমরা এই প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ সমাবেশ করলাম। শান্তিপূর্ণ সমাবেশে ফ্যাসিস্ট সরকারের সময় নিয়োগপ্রাপ্ত পুলিশ বাহিনীর দ্বারা আমরা নির্যাতিত হলাম। নির্যাতিত হয়ে আমার বাপের চেয়ে শাকিল এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, নিউরোসায়েন্স হসপিটালে ভর্তি আছে এবং অসংখ্য মা বোন তারা আজকে আহত হসপিটালে ভর্তি। তৎপরবর্তী আজকে 6 দিন যাবৎ আমরা এই রাস্তায় আমরণ অনশনের ঘোষণা দিয়ে আমরা রাজপথে অবস্থান করছি। আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সরকারের কাছে একটা মেসেজ দেওয়া যে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমার এই অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষগুলো ঘরে বেরিয়ে যাবে না। সরকারের কাছে সুস্পষ্ট মেসেজ আমরা দিয়েছি, মিডিয়ার মাধ্যমে দিয়েছি, আমরা লিখিত আকারে দিয়েছি, কিন্তু সরকার কেন জানি তার জায়গা থেকে আমাদের প্রতি এক বিন্দু সহানুভূতি দেখাচ্ছে না। আমি বারবার মিডিয়ার সামনে কথা বলি, আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মানের জায়গা থেকে বলছি, লাস্টবারের মতো সেই অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যদি আপনারা পদক্ষেপ না গ্রহণ করেন,
এই মানুষগুলো কিন্তু জানে দাবি আদায় কিভাবে করতে হয়, এই মানুষগুলো কিন্তু জানে রাজপথে জীবন কিভাবে দিতে হয়, এই মানুষগুলো কিন্তু দেখিয়েছে রাজপথে আন্দোলন সংগ্রাম কিভাবে পরিচালিত করতে হয়। আমাদের নামাজ শুরু হয়ে গেছে, আমরা পরবর্তীতে আমরা আমাদের যে আমাদের বক্তব্য আমরা চলমান রাখবো। তবে আমাদের যেহেতু নামাজ চলতেছে, আমরা নামাজের জন্য আমাদের এই বিরতি রাখতেছি। তবে সকলকে অনুরোধ করব, আমরা নিজের সাথে কমিটমেন্ট করি আগামীকালকে আমরা যে যে প্রতিষ্ঠান থেকে এসেছি সকল সহযোদ্ধাদেরকে এই যাতে প্রেস ক্লাবের সামনে আসতে বলবেন। আমরা আগামীকালকেই দাবি আদায়ের মোক্ষম সময়, মোক্ষম দিন হিসেবে আমরা ধরে নিতে চাই। এবং আজকে যারা আছেন আপনাদেরকে বিনীত অনুরোধ করবো, আপনারা কেউ যাবেন না, এটি কষ্ট করে এখানে অবস্থান করবেন। আগামীকাল দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত, সকল প্রান্ত থেকে লোকবল আসবে। আশা করি আগামীকাল আমরা ভালো কিছু নিয়ে ইনশাল্লাহ করে ফিরবো। আর যদি আমাদের জন্য ভালো কিছু ঘোষণা না আসে তাহলে আর যদি আমাদের জন্য ভালো সংবাদ নাই দেয় সরকার, তাহলে আমাদের কাছে অনেক অপশন খোলা আছে। দাবি আদায়ের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে এই বিষয়গুলো আমরা জানি। আমরা এখন যে সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে এবং প্রতিষ্ঠান প্রতিনিধি যারা আছেন ওনাদেরকে নিয়ে আমরা এখনই বসবো। এরা আমাদের একটা জরুরি মিটিংয়ে আমরা আলোচনা করব। আমরা সিদ্ধান্ত নিব যে দাবি আদায়ের স্বার্থে এখন পর্যন্ত আমরা যা যা করেছি তার বিশ্লেষণ করব এবং কেন সরকার মেনে নিচ্ছে না সেগুলো মাথায় নিব। আমরা মাথায় নিয়ে আগামীকাল কি কি পদক্ষেপ গ্রহণ করলে বা পরবর্তীতে কি কি পদক্ষেপ গ্রহণ করলে আমাদের দাবি আদায় হবে এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। আলোচনা করে একটা সিদ্ধান্ত নিব। অবশ্যই পরবর্তীতে আপনাদেরকে আমরা জানাবো, আপনাদের প্রতি নির্দেশনা থাকবে যে আপনারা কি কি করবেন। আপাতত নির্দেশনা হচ্ছে সকল প্রতিষ্ঠান থেকে যারা যারা এসেছেন আপনাদের প্রতি অনুরোধ যোগাযোগ বাড়িয়ে রাখবেন, যোগাযোগ করে রাখবেন যেন আমরা নির্দেশনা দেওয়ার সাথে সাথে যদি এমনটা হয় সবাইকে ঢাকায় আসার জন্য বলা, আমরা বলবো আপনার সঙ্গে সঙ্গে সবাইকে ঢাকায় আসতে বলবেন। ইনশাল্লাহ আগামীকাল আমরা একটা রেজাল্ট ইনশাল্লাহ নিব, তারপর আমরা বাসায় ফিরে যাব। ধন্যবাদ। আমি আসলে বক্তব্য বন্ধ করে দিতে যাচ্ছি কারণ নামাজ শুরু হয়ে গেছে। ধন্যবাদ।